আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। তো আশা করি ডেসক্রিপশন দেখে এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝেই গিয়েছেন মূলত হচ্ছে আমি কি নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি মূলত হচ্ছে যারা যারা এসএসসি 2025 ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ এই যে আসন্ন যে 10ই এপ্রিল থেকে যে আপনাদের পরীক্ষা, তো তাদের ব্যাচের জন্য হচ্ছে কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হচ্ছে হাজির হয়েছি। তো গণিত, যে সাধারণ গণিত বিষয়টাতে অনেক স্টুডেন্টেরই কিন্তু প্রবলেম আছে, কারণ বিশেষ করে আপনাদের মধ্যে এমনও অনেকে হয়তো থাকতেই পারেন যারা হচ্ছে অলরেডি সিলেবাস অর্ধেক শেষ হয়েছে, পুরাটা শেষ হয় নাই, কোন অধ্যায়গুলো করব এখনও যারা যারা বুঝতেছেন না, বা অলরেডি হচ্ছে যাদের চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে বা ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো এই ধরনেরই আপনার স্টুডেন্টদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওতে। ওকে, আর আমি চেষ্টা করব তুলনামূলক আপনারা কম চেষ্টা করে যেন হচ্ছে খুব ভালো একটা নাম্বার যেন পেতে পারেন ম্যাথের মধ্যে, তো সেটার জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো কিভাবে হচ্ছে খুব ইজিভাবে আপনারা হচ্ছে এই জেনারেল ম্যাথে A+ আনতে পারবেন সেই বিষয় নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। অধ্যায় ভিত্তিক ডিটেলস আলোচনা কিন্তু থাকবে, তো কোনগুলো আপনার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার আপনার নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট, সব কিছু বিষয় কিন্তু থাকতেছে এই একটা ভিডিওর মধ্যেই, ঠিক আছে? তো আমরা সাধারণ গণিতের একদম বিস্তারিত আলোচনা কিন্তু থাকতেছে। তো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু ক্লাসটা শুরু করতেছি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সাধারণ গণিত, আর এই হচ্ছে আমাদের অধ্যায়গুলো, ঠিক আছে? আচ্ছা, তো অধ্যায়ের মধ্যে নর্মালভাবে আপনার আমি সৃজনশীল থেকেই কিন্তু স্টার্ট করতেছি, ঠিক আছে? সৃজনশীলের জন্য যে যে অধ্যায় অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আগে আলোচনা করব আমি। আর আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, কুমিল্লা হোক, ঢাকা বোর্ড হোক, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যেই বোর্ডেরই হন না কেন, আপনার জন্য এই সাজেশনগুলোই বেস্ট হবে, ঠিক আছে? ওকে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আমি ডিটেলস আলোচনা কিন্তু করব যেগুলো আপনাদের জন্য অনেক বেশি বেশি ভালো হবে, ঠিক আছে, এক্সামের জন্য। আচ্ছা, তো শুরুতেই আমাদের নর্মালি সৃজনশীলটা তিনটা ভাগে ভাগ করা থাকে, তাই না? আমরা নর্মালভাবে জানি, তাই না? তো ক নাম্বারে থাকে, ক বিভাগে থাকে হচ্ছে কি আমাদের বীজগণিত অংশ, ঠিক আছে? তো বীজগণিত নিয়ে শুরুতে একটু আলোচনা করি। তো বীজগণিত নিয়ে যারা যারা এখনো অনেক কনফিউশনে আছেন তাদের জন্য বলতেছি, খুব সহজ কয়েকটি অধ্যায় আমি বলবো, যেগুলো আপনারা যদি এখনো যদি চান তাহলেও কিন্তু কমপ্লিট করতে পারেন, বেশি না, 2 বা 3 দিন হাইস্ট সময় লাগতে পারে অধ্যায়গুলো শেষ করতে, ঠিক আছে? অনুশীলনীর ম্যাথগুলো আগে শেষ করবেন, তারপরে হচ্ছে আপনারা টেস্ট পেপারগুলো সলভ করবেন, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখছি যে আপনারা হচ্ছে অনুশীলনীর ম্যাথগুলোর ব্যাপারে ধারণা না নিয়ে, অথবা হচ্ছে সূত্রর ব্যাপারে ধারণা না নিয়ে, সূত্রও জানেন না, দেখা গেল আপনারা সৃজনশীল করতে গেছেন, এরকম অনেক স্টুডেন্টও কিন্তু আছে। এই কাজটা মোটেও করবেন না। অবশ্যই আগে বেসিক ধারণাটুকু যতটুকু দরকার সেটা আপনি অবশ্যই বইয়ের থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, আর হচ্ছে বেসিক ধারণা বলতে আপনার অনুশীলনীর ম্যাথের ক্ষেত্রেও যদি আপনার সাজেশন লাগে তাহলে সেই ক্ষেত্রে সাজেশন রিলেটেড অলরেডি একটা ভিডিও কিন্তু তৈরি করে দেওয়া আছে আমার, অর্থাৎ হচ্ছে এসএসসি 25-এর জন্য ফাইনাল সাজেশন রিলেটেড একটা ভিডিও কিন্তু আছে, সেখানে যেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমি হচ্ছে দিয়ে দিব। সেখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা আছে অনুশীলনীর কোন কোন ম্যাথগুলো করবেন নাম্বার সহ, ঠিক আছে? চাইলে ওইটা আমার সাথে ওইটা সংগ্রহ করে নিতে পারেন। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করতেছি। বীজগণিতের ক্ষেত্রে সর্বপ্রথম আমি যে অধ্যায়টা আপনাদের রেকমেন্ড করব সেটা অবশ্যই হচ্ছে সেট ও ফাংশন। এই অধ্যায়টা খুবই খুবই সহজ আছে এবং খুব অল্প সময়েই কিন্তু আপনি চাইলে শেষ করে ফেলতে পারেন, ঠিক আছে? সর্বোচ্চ এখানে 2 দিনের মতো বা 2 দিনের বেশি কিন্তু সময় লাগার কথা না, ঠিক আছে? কারণ সেটের যে বেসিক যে নিয়মগুলো সেটা যদি আপনি জানতে পারেন, আর ফাংশন হচ্ছে নিয়ম কয়েকটা, আপনি অঙ্ক দেখলেই হয়ে যাবে, এটা আপনার টিচারেরও কিন্তু প্রয়োজন হবে না। আপনি সবার প্রথমে আপনি যে কাজটা করবেন, এই অধ্যায়টা আগে খুলবেন, বইয়ের খুলে তারপর এখানে উদাহরণের কিছু ম্যাথ আছে দেখবেন, উদাহরণের ম্যাথ দেখবেন, আর হচ্ছে আশা করি আপনার কাছে গাইড অথবা টেস্ট পেপার কিন্তু থাকবে। হ্যাঁ, তো টিচার অথবা হচ্ছে বড় ভাইয়ের হেল্প যদি নাও নিতে পারেন বা হচ্ছে কেউ না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে করে নিতে পারেন, ঠিক আছে? বা অলরেডি হচ্ছে আমি সেট ও ফাংশন নিয়ে হচ্ছে ক্লাস অলরেডি করাচ্ছি, তাহলে ওখান থেকেও হেল্প নিতে পারেন। হ্যাঁ,
আচ্ছা, তো সে টু ফাংশন এই অধ্যায়টা আমার রেকমেন্ডেশনে মাস্ট থাকলো। বীজগণিতে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, বর্তমানে এখন অনেক বোর্ডেই কিন্তু এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতেছে। ঠিক আছে, আপনি চট্টগ্রাম রাজশাহীর কথাও যদি বলেন, তো সেখানেও কিন্তু অনেক এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি আছে। ঠিক আছে, তো অবশ্যই মাস্ট রেকমেন্ডেশন থাকলো। আচ্ছা, এর পরবর্তী অধ্যায়টা অবশ্যই আরও তুলনামূলক একটু সহজ আছে, তবে হ্যাঁ, আপনার সেট অফ ফাংশনের থেকেও অতটা, সেট অফ ফাংশন থেকে সহজ না হলেও মোটামুটি যদি তৃতীয় অধ্যায় অনেক স্টুডেন্টই আছেন যারা হচ্ছে মোটামুটি পারেন। ঠিক আছে, তবে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে 3.1 এবং 3.2 যদি ভালো করে পারেন, অর্থাৎ বর্গ এবং ঘন, এই দুইটা ব্যাপারে যদি ভালো ধারণা যদি থাকে, তাহলেই আমি বলবো আপনাকে তৃতীয় অধ্যায়ে যান। ঠিক আছে, যদি এরকম না থাকে, অর্থাৎ বর্গ এবং হচ্ছে ঘন বা তৃতীয় অধ্যায়ে অনেক বেশি ঝামেলা হয়, তাহলে আপনি চাইলে এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। ঠিক আছে, বাট হ্যাঁ, যদিও অনেক বেশি রিস্কি হয়ে যায়, তবে তারপরও আমি রিস্ক নিয়েই বলতেছি, চাইলে আপনারা এখানে এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, ওকে। তবে হ্যাঁ, যারা হচ্ছে অলরেডি করে রাখছেন, যাদের ধারণা আছে বা একটু মাঝে মাঝে ভুলে যাওয়ার চান্স আছে, তারা অবশ্যই এই অধ্যায়টা ছাড়বেন না, কারণ এই অধ্যায় থেকে আপনার সৃজনশীল কিন্তু থাকবে, তুলনামূলক একটু জটিল লাগতে পারে। আপনারা কি কি ম্যাথ করবেন আমি বলে রাখি। তো সেট অফ ফাংশনের মধ্যে একটু বলেও দিই হ্যাঁ বিস্তারিতভাবে, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। সেট অফ ফাংশনের মধ্যে সেট অধ্যায় অর্থাৎ 2.1-এর মধ্যে আপনারা পাওয়ার সেটের যে ম্যাথগুলো আছে সেগুলো অনেক ভালোভাবে করবেন। ঠিক আছে, পাওয়ার সেটের ম্যাথগুলো, এরপর নর্মালভাবে, এরপর ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন, তারপরে হচ্ছে প্রাইম, এই রিলেটেড অঙ্কগুলো তো নর্মালভাবে আপনারা পারেন, তাই না? তো এগুলো আর তেমন বোঝানোর কিছু নেই, এগুলো কয়েকবার একটু দেখলেই আপনাদের মাথায় চলে আসবে। আর ফাংশনের ক্ষেত্রে যদি আমি বলি, ফাংশনের ক্ষেত্রে নর্মালভাবে আমাদের মান বের করতে হয়। ঠিক আছে, তো ফাংশনের ক্ষেত্রে যে ম্যাথগুলো করবেন সেটা হচ্ছে অনেক সময় বলা হয় যে ফাংশনের কোন মানের জন্য এত হবে। ঠিক আছে, অর্থাৎ অলরেডি উত্তর যেখানে দেওয়া থাকবে, যেখানে প্রশ্ন বের করতে হয়, ঠিক আছে, কোন মানের জন্য এটার মান এত হবে, তো যেখানে এক্স এর মান নর্মালি বের করতে হয়, এক্স ও ওয়াই এর ভ্যালু যেটা, তো ওই রিলেটেড অঙ্কগুলো একটু বেশি করবেন, তাহলে এগুলোই নর্মালি সৃজনশীলে একটু বেশি আসে। ঠিক আছে, তো আমি অলরেডি বলে দিলাম, চাইলে হচ্ছে নোট ডাউন করে রাখতে পারেন খাতায়। ওকে, আর তৃতীয় অধ্যায়ের মধ্যে যে ম্যাথগুলো ভালো করে করবেন সেটা হচ্ছে বর্গ এবং ঘন। ঠিক আছে, বর্গ রিলেটেড যে ম্যাথগুলো আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রগুলো আছে, ঠিক আছে, আর 2ab এর সূত্র আছে, তারপরে 4ab এর সূত্র আছে, তারপরে আপনি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইগুলো সূত্র সম্পর্কে অনেক ভালো আইডিয়া কিন্তু থাকতে হবে, কারণ তৃতীয় অধ্যায় যদি আপনি সূত্র না জানেন, তাহলে কিন্তু এই অধ্যায়টা আপনার জন্য না। ঠিক আছে, যদি সূত্র অনেক বেশি ভেজাল লাগে আপনার কাছে। ঠিক আছে, তো এই জন্যই আমি আপনার উপর ছেড়ে দিলাম, তারপরও হ্যাঁ, আমি আমার রেকমেন্ডেশনে কিন্তু রাখবো। ঠিক আছে, কারণ 2-3 যদি একটু চেষ্টা করা যায়, তাহলে কিন্তু এই 2-3, বিশেষ করে 2 কিন্তু অনেক ইজি, আর 3টাও চাইলে কিন্তু সম্ভব। ঠিক আছে, এখনও যদি কেউ ট্রাই করে, তাহলেও 3 থেকে 4 দিন হাইয়েস্ট সময় লাগতে পারে এই অধ্যায়টা আয়ত্ত করতে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী অধ্যায়ে আমি গেলাম, সেটা হচ্ছে সূচক ও লগারিদম। ঠিক আছে, সূচক ও লগারিদম এই অধ্যায়টায় আমি যাচ্ছি। বিশেষ করে এই অধ্যায়টা অনেক স্টুডেন্টের হয়তো আপনারা প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, বিশেষ করে অনেক সময় দেখা যায় বীজগণিতিক রাশি, অর্থাৎ 3 অধ্যায় থেকেও 4 অধ্যায়ে আপনারা ভয় পান বেশি। ঠিক আছে, তো যাদের সূচক ও লগারিদমে প্রবলেম আছে, তারা হচ্ছে এই বীজগাণিতিক রাশিটা অবশ্যই করার চেষ্টা করবেন, আর যাদের বীজগণিতিক রাশিতে প্রবলেম আছে তারা সূচক ও লগারিদম করবেন। এই দুইটা আমি আপনাদের রেকমেন্ডেশনে রাখলাম। ঠিক আছে, হয় এটা না হয় এটা। আর যদি কোনো স্টুডেন্ট দুইটাই যদি পেরে থাকেন, তাহলে তো কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, তাহলে তো মানে কি বলে, এই গ্রেড বর্তমানে আছেনই আপনি, তাই না? তো 3টা অধ্যায় যদি মোটামুটি কমপ্লিট হয়ে থাকে, তাহলে বীজগণিতিক রাশি নিয়ে ওই অংশটা নিয়ে তেমন একটা প্রবলেম হবে না। তবে হ্যাঁ, আরেকটা অধ্যায় আছে যেটা অবশ্যই আপনার করে যাওয়া উচিত, সেটা ছেড়ে দেওয়া উচিত না, সেটা হচ্ছে এই যে অধ্যায় 13 অধ্যায়টা হচ্ছে সসীম ধারা। এটা আমি সবাইকেই রেকমেন্ড করতেছি। ঠিক আছে, কারণ বিশেষ করে যারা একটু নর্মাল লেভেলের স্টুডেন্ট আছেন, তাদের জন্য এই 2 অধ্যায় এবং এই 13 অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা একটু নর্মাল লেভেলের বোর্ডের স্টুডেন্ট আছেন, যেমন হচ্ছে ঢাকা বোর্ডের মানে তেমন একটা কঠিন কোয়েশ্চেন করে না নর্মালভাবে ঢাকা বোর্ড, তারপরে আবার হচ্ছে রাজশাহী বোর্ডের তুলনামূলক কোয়েশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হয়। এরপর অন্যান্য বোর্ডেরগুলো স্টুডেন্টের ক্ষেত্রে আপনারা এই 13 অধ্যায়টা করতে পারেন। ঠিক আছে, তবে হ্যাঁ, তুলনামূলক যারা এই
সিলেট বোর্ড, তারপরে কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই রিলেটেড বোর্ডে যারা স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই 2, 3, 4 এই 3টা অধ্যায় ভালোভাবে করে যাবেন। ঠিক আছে, 3টা অধ্যায় ভালোভাবে করে যাবেন। আর 11 নাম্বার অধ্যায়টা জাস্ট একটু দেখে যান। ঠিক আছে, 11 নম্বর অধ্যায়টা জাস্ট একটু দেখে যান, বেশি না, ওখানে জাস্ট 2টা সৃজনশীল আছে নর্মালি। ঢাকা বোর্ড 20 সালের একটা সৃজনশীল আছে, চাইলে ওইটা দেখে নিতে পারেন। মোটামুটি 11 অধ্যায় থেকে একটা সৃজনশীলই আসে। ঠিক আছে, বাট হ্যাঁ সম্ভাবনা খুবই কম। আর অন্যান্য বোর্ডে যারা আছেন তাদের হচ্ছে 2, 3, 4 আর 13 এই 4টা অধ্যায়ের মধ্যে যে কোনো 3টা অধ্যায় বা হচ্ছে সর্বনিম্ন হলেও 2টা অধ্যায় যদি করে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক অনেক ভালো হয়। ঠিক আছে, ওকে। তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে বীজগণিত থেকে আপনার 3টা সৃজনশীলের থেকে 2টা অ্যান্সার কিন্তু করতে হবে। ঠিক আছে, ওকে। তো যদি সবগুলো পারেন তাহলে তো আপনার জন্য ভালো। তো বীজগণিতের ক্ষেত্রে আবার একটু বলে দিই, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 এবং হচ্ছে অধ্যায় 13। ঠিক আছে, এই হচ্ছে আমার রেকমেন্ডেশন। তবে আমার মাস্ট রেকমেন্ডেশন থাকবে সেট ও ফাংশন, তারপরে সসীম ধারা এবং বীজগণিতিক রাশি এবং সূচক ও লগারিদমের মধ্যে যে কোনো একটা আপনার জন্য। ঠিক আছে, যে কোনো একটা। এখন কোনটা আপনি ভালো পারেন এটা আপনার উপর নির্ভর করতেছে। তো 2টার মধ্যে যে কোনো একটা অবশ্যই পরীক্ষায় শিখে যাবেন। ঠিক আছে, আর ঢাকা বোর্ডের যারা পরীক্ষার্থী রয়েছেন, ঢাকা বোর্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা 4 অধ্যায়টা একটু গুরুত্ব দিয়েন, কারণ ইদানিং অনেক বেশি সূচক ও লগারিদম থেকে কোয়েশ্চেন আসতেছে। ঠিক আছে, 3 অধ্যায় থেকে কোয়েশ্চেন তুলনামূলক একটু কম আসতেছে। ঠিক আছে, তো অবশ্যই 3 আর 4 দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ আছে, তো দেখে নিতে হবে। ওকে, তো বীজগণিতিক রাশি এটা গেল ক বিভাগ। তো এবারে আমরা পরবর্তীতে বিষয়ে যাব। পরবর্তীতে আমাদের কি থাকে? পরবর্তীতে থাকে হচ্ছে জ্যামিতি, তাই না? ওকে, তো খ বিভাগে আমরা যাচ্ছি। তো খ বিভাগে আমাদের জ্যামিতির জন্য আমি বেশি না, আমি জাস্ট 3টা অধ্যায় কিন্তু দিব। ঠিক আছে, জ্যামিতির জন্য আমি 3টা অধ্যায় দিব, এর বেশি অধ্যায় কিন্তু দিব না, কারণ ওই 3টা অধ্যায়ের মধ্যেই কিন্তু বাকিগুলো আপনারা কমন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, 2টা সৃজনশীল ইজিলি কমন পাবেন। ঠিক আছে, একটা যদি আনকমন যদি থাকেও তারপরেও আপনি জ্যামিতি থেকে ফুল অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম আমাদের জ্যামিতি থেকে আসতেছে হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, 6 নাম্বার যে অধ্যায়টা আছে এটা অনেক ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 6 নাম্বার অধ্যায় থেকে রেখা, কোণ, ত্রিভুজের কয়েকটা আপনার উপপাদ্য আছে, তো সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবেন। বিশেষ করে হচ্ছে ত্রিভুজ রিলেটেড যে উপপাদ্যগুলো আছে সেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। ত্রিভুজের যে নর্মাল শর্তগুলো আছে, তারপরে হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই রিলেটেড যে উপপাদ্যগুলো আছে সেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই অধ্যায় থেকে উপপাদ্যটাই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় পরীক্ষার প্রশ্নে। ওকে, তবে হ্যাঁ, পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা আমি অনেক গুরুত্ব দিব। পরবর্তী যে 2টা অধ্যায় আছে এই 2টা অধ্যায় অবশ্যই আমি সকল স্টুডেন্টদেরকে মাস্ট রেকমেন্ড করব। আর অবশ্যই বলবো, যদি A+ যদি রাখতে হয় তাহলে জ্যামিতি থেকে আপনার একটা সৃজনশীল হইলেও কিন্তু অ্যান্সার করতে হবে ভাইয়া। কারণ আপনি ভাইয়ারা এবং আপুরা, আপনি জ্যামিতি অ্যান্সার যদি না করেন তাহলে কিন্তু A+ পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। কারণ হচ্ছে MCQতে আমরা নর্মালভাবে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে 25 নাম্বার উঠাতেও অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আপনার যদি জ্যামিতি থেকে একটা সৃজনশীল যদি ইজিলি কমন ফেলাতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি 70-এর মধ্যে 60-এর কাছাকাছি কিন্তু থাকবে নাম্বার। ঠিক আছে, আশা করা যায় তাহলে। ওকে, তো একটা সৃজনশীল কমসে কম কমন কিন্তু ফালাতে হবে। তার জন্য অবশ্যই অধ্যায় 7 আমি রেকমেন্ড করতেছি। অধ্যায় 7টা অনেক ইজি আছে। আপনাদের যাদের জ্যামিতি নিয়ে অনেক ভয় আছে তারা অবশ্যই অধ্যায় 7 করবেন। ঠিক আছে, অধ্যায় 7টা আমি অনেক গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতেছি, কারণ অধ্যায় 7-এ হচ্ছে সম্পাদ্য রয়েছে, জাস্ট মাপগুলো দিয়ে কোণ, রেখা, ত্রিভুজ এগুলো হচ্ছে আপনারা আঁকবেন। ঠিক আছে, তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো ব্যবহারিক জ্যামিতির অধ্যায় থেকে একটা সৃজনশীল, 6 অধ্যায় থেকেও একটা সৃজনশীল আসতে পারে। ঠিক আছে, তবে হ্যাঁ, অনেক বেশি গুরুত্ব সহকারে দিব আমি অধ্যায় 7 এবং হচ্ছে পরবর্তীটা অর্থাৎ অধ্যায় 8। ঠিক আছে, কিছু কিছু বোর্ড এরকম আছে যেখানে অধ্যায় 8 থেকে 2টা সৃজনশীলও কিন্তু থাকে। ঠিক আছে, 2টা সৃজনশীলও কিন্তু থাকে। এতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। এই বৃত্তর যে অধ্যায়টা আছে, বৃত্ত রিলেটেড যে উপপাদ্যগুলো আছে সেগুলো আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভালোভাবে হচ্ছে করে যাবেন, তো যেটা আপনার জন্য অনেক অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো বৃত্ত অধ্যায়ের হচ্ছে যে জ্যামিতিগুলো আছে সেগুলো অবশ্যই করে যাবেন। তো আপনার জন্য অনেক ভালো হবে। বৃত্ত রিলেটেড যে উপপাদ্যগুলো আছে, হ্যাঁ, সম্পাদ্য না আবার, হ্যাঁ, উপপাদ্যগুলো বেশি দেখবেন।
আর অবশ্যই আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন অবশ্যই টেস্ট পেপার থেকে একটা আইডিয়া নিয়ে নেবেন কি কি আসতে পারে। ঠিক আছে, আরেকটা জ্যামিতির অধ্যায় আছে, সেটা হচ্ছে 15 অধ্যায়, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য, আর 14 নাম্বার অনুপাত সদৃশ্য প্রতিসমতা। এই দুইটা আমি দিতেছি না, ঠিক আছে, কারণ এই দুইটা অধ্যায় থেকে আসার সম্ভাবনা খুবই কম। আর যদি একটা আসেও তারপরেও আপনি এই 6, 7, 8 এই 3টা অধ্যায় দিয়ে কভার করতে পারবেন। বিশেষ করে আপনি যদি 6 অধ্যায়টা আমি আপনার উপর দিয়ে দিলাম, আপনি যদি চান করতেও পারেন নাও করতে পারেন, তবে হ্যাঁ 7 এবং 8 অবশ্যই শিখে যাবেন। ঠিক আছে, কমপক্ষে 7, ঠিক আছে, কারণ একটা সৃজনশীল অ্যাটলিস্ট অ্যান্সার করার চেষ্টা করবেন জ্যামিতি থেকে। ওকে, তাহলে মোটামুটি যদি আপনি 8ও রাখতে পারেন 6, 8-এর মতো, তাহলেও মোটামুটি একটা চান্স থাকে, এ প্লাস না পেলেও এ পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আশা করি জ্যামিতির ব্যাপারটাও আমি ক্লিয়ার করে দিয়েছি, কি কি অ্যান্সার করবেন না করবেন, আর কোন কোনটা আপনার জন্য বেশি ভালো হবে, আর কি রিলেটেড আসতে পারে। তো এইবার আমরা গ বিভাগে যাচ্ছি। গ বিভাগে আমাদের কি আছে? গ বিভাগে আছে হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, রাইট? তো ত্রিকোণমিতি পরিমিতি এটা তো আশা করি বলার মতো কিছু নাই, তারপরেও আমরা একটু জানি সবাই যে ত্রিকোণমিতি শুরু থেকে স্টার্ট করতেছি। নর্মালি যারা একটু বলে রাখি, যেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে 2টা কোয়েশ্চেন করা হচ্ছে, আর হচ্ছে পরিমিতি থেকে একটা। ঠিক আছে, পরিমিতি থেকে একটা, নর্মালি এই বিভাগ থেকে কমপক্ষে 2টা অ্যান্সার কিন্তু করতে হয়। ঠিক আছে, 3টা থেকে 2টা, যেখানে ত্রিকোণমিতি থেকে 2টা কোয়েশ্চেন আসবে, অর্থাৎ 9.1 এবং 9.2 থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে, এবং হচ্ছে 10 অধ্যায় থেকে একটা সৃজনশীল আপনি পাবেন, আরেকটা হচ্ছে পরিমিতি থেকে একটা সৃজনশীল পাবেন। ঠিক আছে, আচ্ছা শুরুতেই বলে রাখতেছি, যাদের পরিমিতিতে প্রবলেম আছে তাহলে আপনারা চেষ্টা করবেন পরিমিতিটা না দিতে। ঠিক আছে, তবে হ্যাঁ, না দেওয়া মানে এই না যে আপনারা একেবারেই স্কিপ করে দিবেন, না। কারণ পরিমিতির যে বিষয়গুলো আছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সেই, তারপরে আবার হচ্ছে আয়তক্ষেত্র, তারপরে রম্বস, এরপরে হচ্ছে বেলনের যে ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তো এইগুলো অবশ্যই ভালোভাবে আপনারা সূত্রটা ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে, কারণ সূত্র যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার এমসিকিউ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে কিন্তু ধরা খাবেন। কারণ আপনি যেই বোর্ডেরই হন না কেন, পরিমিতি থেকে কিন্তু এমসিকিউ অনেক আসে। ঠিক আছে, মোটামুটি আপনারা 3 থেকে 4টা এমসিকিউ পেতেও পারেন। ঠিক আছে, বা কমপক্ষে 2টা। ওকে, তো এটা অবশ্যই পরিমিতিটা অবশ্যই বেসিক নলেজটা নিয়ে নেবেন আপনারা, যাতে হচ্ছে এমসিকিউতে প্রবলেম যেন না হয়। আর ত্রিকোণমিতি নিয়ে হচ্ছে আশা করি তেমন বলার কিছু নেই, কারণ অধিকাংশ স্টুডেন্ট ত্রিকোণমিতিটা একটু বেশি প্রেফার করে, এমনকি আমি নিজেও কিন্তু প্রেফার করি, কারণ আমি নিজেও পরিমিতি থেকে অ্যান্সার করি নাই, কারণ পরিমিতির সূত্র কিন্তু অনেক, ত্রিকোণমিতি থেকে দ্বিগুণ। ঠিক আছে, 9, 10 অধ্যায় 2টা অধ্যায় মিলিয়ে যা সূত্র আছে, এই 16.1 থেকে 16.4 পর্যন্ত তত সূত্র আছে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণে সূত্র আছে। ঠিক আছে, এমনকি তার চেয়েও বেশি। ওকে, কিছু কিছু সূত্র আমাদের লাগে না। ওকে, তবে হ্যাঁ অধিকাংশই হচ্ছে আপনার লেগে যায়, তো আপনার এমসিকিউ সলভের ক্ষেত্রে। তো পরিমিতিটা অবশ্যই এমসিকিউ সলভের জন্য ভালো করে গুরুত্বপূর্ণ আছে, তো অবশ্যই এমসিকিউর জন্যই করবেন। বাট সৃজনশীলের জন্য 9.1 এবং 9.2, বিশেষ করে 9.2টা ভালো করে গুরুত্ব সহকারে আপনার অনুশীলনীর ম্যাথ এবং হচ্ছে সৃজনশীল 2টা নিয়ে ভালো করে আপনার অনুধাবন কিন্তু থাকতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা আছে, যেটা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, অর্থাৎ 9.2 অধ্যায়ের সাথে রিলেটেড, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা। ঠিক আছে, দূরত্ব উচ্চতার মধ্যে আপনি অবশ্যই 3টা ম্যাথ অবশ্যই করে যাবেন। ঠিক আছে, 3টা ম্যাথের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা আছে। 1 নাম্বার ম্যাথ হচ্ছে আপনার অবশ্যই একটা হেলিকপ্টার বা বেলুনের একটা ম্যাথ আছে। ঠিক আছে, হেলিকপ্টারের একটা ম্যাথ আছে দূরত্ব ও উচ্চতার, সেই ম্যাথটা অবশ্যই করে যাবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার খুঁটির একটা ম্যাথ আছে, খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য হয় বের করতে হয়, বা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে হয়। ঠিক আছে, তো এই ডিগ্রির ক্যালকুলেশনগুলো অবশ্যই ভালোভাবে ক্লিয়ার আপনার থাকতে হবে। এরপরে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার অনেক স্টুডেন্ট কিন্তু এটা গাফিলতি করে, অনেক সময় আমি এটা খেয়াল করে দেখেছি। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যেই এটা কিন্তু আপনার বইয়ের সৃজনশীলও কিন্তু আছে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই যারা এই ম্যাথটা আগে করেননি তারা অবশ্যই বইয়ের একটা সৃজনশীল আছে, সেটা অবশ্যই করে নেবেন। আপনারা, আমার নাম্বারটা খেয়াল আসতেছে না, তবে হ্যাঁ নদীর একটা ম্যাথ আছে। ঠিক আছে, নদীর বিস্তার পরিমাপ করতে হয়, এই রিলেটেড একটা ম্যাথ আছে, তো নদীর ম্যাথটা অবশ্যই ভালোভাবে করবেন। ঠিক আছে,
নদীর ম্যাথটা করবেন। এই 3 ক্যাটাগরির ম্যাথ যদি ভালো করে শিখতে পারেন তাহলে দূরত্ব উচ্চতা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল ইজিলি কমন পড়ে যাবে। আর 9.1 এর যদি ভালো ধারণা যদি থেকে থাকে 9.1 9.2 অবশ্যই আপনারা সূত্রগুলো ত্রিকোণমিতির ক্ষেত্রে সূত্রগুলো আগে ভালো করে কমপ্লিট করবেন, তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে, সৃজনশীল যেভাবেই আসুক না কেন আপনি যদি বেসিক নলেজ থাকে, অঙ্কগুলো ভাঙানোর যে সক্ষমতা সেটা যদি থাকে, তাহলে আশা করি আপনার আর সমস্যা হবে না ত্রিকোণমিতি থেকে ইজিলি, এবং 2টা সৃজনশীল এখান থেকেই আপনার কমন পড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 9 এবং 10। ওকে, তো পরিমিতি সবার জন্য দিতেছি না। আর হ্যাঁ, আর এখন বলতে পারেন অনেক আনফেয়ার হয়ে যায়, বিশেষ করে হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হচ্ছে হয়তো এরকম থাকতেও পারেন যে হচ্ছে পরিমিতি হচ্ছে অ্যান্সার করতে চান বা পরিমিতি অনেক ভালো বোঝেন, তাদের জন্য হচ্ছে সাজেশন যদি না দিই তাহলে আবার কেমন কথা, তাহলে হচ্ছে আনফেয়ার হয়ে যাবে। তো তারা একটু দেখে নেন, হ্যাঁ। আর যদি আপনার পরিমিতি না একদমই না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে চাইলে ভিডিওর এই অংশটুকু আপনি চাইলে স্কিপ করতে পারেন। এই অংশটা আমি তাদের জন্য দিতেছি যারা হচ্ছে পরিমিতি থেকে অ্যান্সার করতে চায়, ঠিক আছে, বা বুঝতে পারতেছে না পরিমিতি থেকে কোন রিলেটেড ম্যাথগুলো করবে। আচ্ছা, পরিমিতিতে যেই ম্যাথগুলো অবশ্যই আপনাদের বেশি বেশি করতে হবে সেটা হচ্ছে 3টা বিষয়ের ম্যাথগুলো অনেক ভালো করে করবেন। একটা হচ্ছে আপনার ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো আছে পরিমিতির, অর্থাৎ ত্রিভুজ রিলেটেড ম্যাথ বলতে 2 টাইপের ত্রিভুজের ম্যাথ অবশ্যই ভালোভাবে করবেন। সেটা হচ্ছে এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ক্ষেত্রফল এবং পরিধি এগুলো খুব ভালোভাবে বের করা জানতে হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে 16.1-এর জন্য গুরুত্বপূর্ণ। এবারে আসি আমরা 16.2-এ। 16.2-এর ক্ষেত্রে আপনারা যে ম্যাথগুলো ভালো করে করবেন সেটা হচ্ছে বৃত্ত রিলেটেড যে ম্যাথগুলো আছে অবশ্যই খুব ভালোভাবে করবেন। ঠিক আছে, কারণ বৃত্ত রিলেটেড ম্যাথগুলো যদি ভালো করে পারেন, কারণ এই যে এখানে কিন্তু অনেক সময় বৃত্তের যে নাম্বার যে প্রশ্ন আছে অর্থাৎ জ্ঞানমূলক, এই জ্যামিতির মধ্যেও কিন্তু জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলে অথবা পরিধি বের করতে বলে, ব্যাস বের করতে বলে, ব্যাসার্ধ বের করতে বলে। তো এই রিলেটেড ম্যাথগুলো আপনারা কিন্তু তখন পারবেন। ওকে, তো পরিমিতির ক্ষেত্রে 16.2-এর জন্য অর্থাৎ পরিমিতির দ্বিতীয় ধাপে আপনারা হচ্ছে প্রথমটা তো বললামই যে ত্রিভুজ রিলেটেড কোন কোন ত্রিভুজ করবেন, দ্বিতীয়তে করবেন হচ্ছে বৃত্ত রিলেটেড ম্যাথ, হ্যাঁ, অর্থাৎ বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, তারপরে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এইটা ভালো করে নির্ণয় করা জানতে হবে। ওকে, আচ্ছা, তো এই গেল। আর হচ্ছে আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই বৃত্তের অন্তর্ভুক্ত বর্গ থাকবে। ঠিক আছে, বৃত্তের অন্তর্ভুক্ত বর্গ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলোও করবেন। আমি অনেকেই হয়তো প্রথম শুনতেছেন, আপনারা টেস্ট পেপারে গেলেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, যারা হচ্ছে পরিমিতি সলভ করেন তারা এই বিষয়টা ভালোভাবে জানবেন। বৃত্তের অন্তর্লিখিত বর্গ, ঠিক আছে, এই রিলেটেড ম্যাথগুলো অবশ্যই ভালোভাবে করবেন। আচ্ছা, আর 3 নাম্বার স্টেপ যেটা আছে, 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনার আর এই বৃত্তের মধ্যেই কিন্তু গোলাকার পার্কের দৈর্ঘ্য, এই সেই গোলাকার কিছু দেখলেই, গোলাকার চাকা, তারপরে পার্ক, এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি হচ্ছে ওই বৃত্তের রিলেটেডই কিন্তু থাকবে। ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার স্টেপের পরিমিতি, 3 নাম্বার স্টেপের পরিমিতির যে অঙ্কগুলো করবেন সেটা হচ্ছে পাইপ রিলেটেড। ঠিক আছে, পাইপ এবং হচ্ছে সিলিন্ডার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে করবেন। ঠিক আছে, সিলিন্ডার আর হচ্ছে ট্রাপিজিয়াম, হ্যাঁ, ট্রাপিজিয়াম এবং হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে ব্যালন যেটা আছে, হ্যাঁ, সিলিন্ডার বা ব্যালন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে একই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ব্যালনের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে সিলিন্ডারের হচ্ছে উচ্চতা, এগুলো অবশ্যই বের করা জানতে হবে। তো আপনারা অবশ্যই সূত্রগুলো ভালো করে ক্লিয়ার করে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, তো এটার মধ্যেই কিন্তু আসবে। ঠিক আছে, এই 3টা স্টেপের ম্যাথ করলে আপনার পরিমিতি কিন্তু এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, আশা করি। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে গ বিভাগও কিন্তু এরই মাঝে শেষ করলাম। তো এবার আমরা সবার লাস্টের বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব, যেটা নিয়ে আশা করি আলোচনা না করলেও চলবে, বাট হ্যাঁ, তারপরে হচ্ছে ফর্মালিটির জন্য তো অবশ্যই করা তো লাগবেই, তাই না? আচ্ছা, আর সেটা হচ্ছে অধ্যায় 17 অর্থাৎ ঘ বিভাগ, যেখান থেকে আপনার 2টা সৃজনশীল কিন্তু থাকবে, 2টা সৃজনশীল থেকে একটা সৃজনশীলের অ্যান্সার আপনার করতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ, আবারও বলতেছি যে অনেক স্টুডেন্ট এরকম আছেন যে পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল দিয়ে দেন, এই মাতবুরি করতে যাবেন না। ঠিক আছে, যদি না আপনার কাছে এরকম যাতে না হয় যে আপনার 4টা সৃজনশীল করতেছেন মাত্র, বা ধরেন 5টা হচ্ছে, তাহলে আপনি যদি চান রিস্ক নিতে পারেন। তবে হ্যাঁ, অ্যাজ এ টিচার এটা আমার বলা উচিত না, এটা অবশ্যই।
তবে অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে পরিসংখ্যান থেকে আপনি যদি বাকি যে বিভাগগুলো থেকে যদি ভালো করে করতে পারেন, তাহলে আপনার 7টা সৃজনশীল এমনি কমন পড়ে যাবে। ঠিক আছে, কারণ অঙ্ক পরীক্ষায় যদি আপনি পারেন তাহলে এত সময় কিন্তু লাগে না। ঠিক আছে, 2 ঘন্টার আগেও কিন্তু শেষ করা সম্ভব ম্যাথ পরীক্ষা। ঠিক আছে, তো পরিসংখ্যানের মধ্যে তারপরেও একটু বলে নেই, যারা যারা হচ্ছে এটা নিয়ে অনেক কনফিউজড আছেন যে কি কি টাইপের ম্যাথ একটু বেশি করলে ভালো হয় স্যার, তো একটু বলে দেন। তো তাদের জন্য বলতেছি, তো পরিসংখ্যানে আপনারা যেগুলো যেগুলো করবেন সেগুলো হচ্ছে নর্মালি জ্ঞানমূলকের জন্য, হ্যাঁ, শ্রেণী ব্যবধান 10 ধরে 5 ধরে হচ্ছে শ্রেণী মধ্যমান বের করতে বলে। তারপরে হচ্ছে আপনার নর্মালভাবে সূত্রগুলো অনেক সময় আসে, যেমন মধ্যকের সূত্র, অবশ্যই মধ্যক, সংক্ষিপ্ত গড় এবং প্রচুরক, এই 3টা বের করা জানতে হবে। ঠিক আছে, এই 3টা বের করা অবশ্যই অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। আর চিত্র রিলেটেড যেটা, অর্থাৎ লেখচিত্র যেগুলো আছে গ্রাফের মধ্যে যেটা আপনারা করবেন, গ্রাফের জন্য হচ্ছে আয়তলেখটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আয়তলেখটা খুবই কম আসে পরীক্ষায়, কারণ আয়তলেখটা তুলনামূলক সবচেয়ে বেশি সহজ, যার কারণে পরীক্ষায় তেমন একটা আসে না। তবে বহুভুজ এবং অজীব রেখা এই দুইটা খুব ভালোভাবে করে যাবেন। ঠিক আছে, এমনভাবে করে যাবেন যেন হচ্ছে পরীক্ষায় যেভাবেই আসুক না কেন কোয়েশ্চেন আপনি যেন পারেন। ঠিক আছে, আর মধ্যকের যে সূত্রটা আছে এবং মধ্যক কিভাবে বের করতে হয় অবশ্যই সেটা জানতে হবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, ঢাকা বোর্ডের স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং মধ্যক এই দুইটা কিন্তু বের করে নেবেন। ঠিক আছে, এই দুইটা অবশ্যই কিন্তু ধারণা নিয়ে নেবেন অবশ্যই। ঠিক আছে, তো আশা করি পরিসংখ্যান নিয়ে তেমন একটা বলার তেমন কিছু নাই, বাট তারপরেও একটু বলে রাখলাম তো ভালো হবে। আর হ্যাঁ, এই পরিসংখ্যানের আপনারা জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো অনেক সময় একটু অন্যরকম করতে পারে, তো যেগুলো একটু আনকমন টাইপের আছে। ঠিক আছে, যেমন অনেকগুলো সংখ্যা দিয়ে বলে মধ্যক বের করো, তারপরে হচ্ছে আপনার এই ধরনেরই অনেক হচ্ছে গাণিতিক গড় যেটা আছে, কারণ গড় কিন্তু 2 টাইপের আছে, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর একটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়ের ব্যাপারে তেমন একটা ধারণা কিন্তু থাকে না, বিশেষ করে অন্যান্য বোর্ডে যারা আছেন তারা কিন্তু গাণিতিক গড়টাও বের করবেন। ঠিক আছে, এটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর মধ্যকের ক্ষেত্রেও কিন্তু মধ্যক 2 ভাবে কিন্তু বের করা যায়। ঠিক আছে, ওকে, তো সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হচ্ছে পরীক্ষায় যাতে আপনাদের আনকমন কিছু যেন না থাকে। ঠিক আছে, যাতে আপনাদের এমন হয় যে না 7টা সৃজনশীলেরও বেশি যাতে আপনাদের কমন পড়ে। ওকে, তো অনেক অনেক দীর্ঘ আলোচনা করলাম, তো এই ছিল আপনাদের জন্য ক, খ, গ এবং ঘ বিভাগ, 4টা বিভাগ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনাদের গণিত পরীক্ষার জন্য ইনশাল্লাহ। আর কার কেমন পরীক্ষা হইল না হইল অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। আর এসএসসি 25 ব্যাচের জন্য অনেক অনেক দোয়া এবং হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। যদি ইনশাল্লাহ আমার প্যাটার্নটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করা যায় যে আর যাই হোক পরীক্ষায় আপনারা ফেল করবেন না। ঠিক আছে, আর A+-এর সাজেশনে কিন্তু দিলাম, যদি আপনারা 50%ও যদি কেউ ফলো করে এই সাজেশন তাহলেও আপনি ইজিলি 50 থেকে 60 মার্ক এখানে এই ম্যাথ থেকে উঠাতে পারবেন। ঠিক আছে, ওকে। আর এমসিকিউ এর জন্য, আর হ্যাঁ আরেকটা বিষয়, এমসিকিউ এর জন্য যেগুলো যেগুলো করবেন সেটা তো আমি বলতে ভুলেই গিয়েছি। এমসিকিউ এর জন্য যে যে ম্যাথগুলো করবেন, যেই অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিবেন, অধ্যায় 2, তারপরে হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। বাস্তব সংখ্যার মধ্যে দেখবেন পৌনঃপৌনিক রিলেটেড যেই অঙ্কগুলো আছে, এরপর মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো খুব ভালো করে করবেন। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশি x+1/x, এরপর x³ + 1/x³, এরপর x⁻6 পাওয়ার 5, এই রিলেটেড অঙ্কগুলো যেগুলো আছে মান বের করতে হয় সেগুলো অবশ্যই করবেন। এরপর সূচক ও লগারিদমের ক্ষেত্রে সূচকের মান অনেক সময় বের করতে বলে, তো লগারিদম থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট হ্যাঁ সূচকের থেকে এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। এবারে আমাদের আসতেছে ব্যবহারিক জ্যামিতি থেকে তেমন একটা না আসলেও রেখা কোণ ত্রিভুজ থেকে অবশ্যই আপনারা পাবেন, অবশ্যই হচ্ছে জ্যামিতি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু পাবেন। ওকে, আর এবারে হচ্ছে বৃত্ত থেকেও এমসিকিউ থাকবে, এখান থেকেও থাকবে, ত্রিকোণমিতিক অনুপাত তো অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, অধ্যায় 10 থেকে আসার সম্ভাবনা খুবই কম, অধ্যায় 10 থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কম। তারপরে হচ্ছে কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে যেমন বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই দেখে যাবেন। তারপর আসতেছে হচ্ছে 13 অধ্যায়। আচ্ছা, 13 অধ্যায় যদিও সসীম ধারা এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট বেশি, তারপরেও একটা দুইটা আসে নর্মালি, হ্যাঁ একটা দুটো এমসিকিউ নর্মালি থাকে। আর পরিমিতি থেকে তো এটা আমি তো বললামই তখনই যে এটা থেকে আসবে। আর ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য এখান থেকেও নর্মালি একটা থেকে দুইটা আসতে পারে, এর বেশি না, সর্বোচ্চ এখান থেকে একটা।
ঠিক আছে? অনেক টিচাররা আছেন যে 15 অধ্যায়টা অনেক গুরুত্ব সহকারে পড়ান। না, 15 অধ্যায়টা জেনারেল ম্যাথের জন্য এত বেশি একটা গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন অর্থাৎ হায়ার ম্যাথের জন্য ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারা হচ্ছে এটা স্কিপ করতে পারবেন না। উচ্চতর গণিত যাদের আছে, ঠিক আছে? যারা আর্টস কমার্সে আছেন তাদের জন্য চিন্তার কিছু নাই। ওকে? আর ইভেন হচ্ছে সায়েন্সেরও যারা আছেন জেনারেল ম্যাথের জন্য এই 15 অধ্যায় নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, আচ্ছা, এবারে আসছে পরিসংখ্যান রিলেটেড আসলেও এমসিকিউ আপনারা পারবেন। তো এই হচ্ছে আমার এমসিকিউ এর জন্য, এগুলো অবশ্যই করবেন। মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, বাট হ্যাঁ অবশ্যই এমসিকিউ এর জন্য আপনাকে কিন্তু বেসিক ম্যাথগুলো জানতে হবে। এজন্যই আমি সব স্টুডেন্টদেরকে বারবার বলি অবশ্যই কোনো অধ্যায়ের সৃজনশীল করার আগে অবশ্যই আপনারা অনুশীলনীর যে সূত্রগুলো আছে এবং অনুশীলনীর ম্যাথগুলো আছে অবশ্যই করে যাবেন, তাহলে অনেক অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? ওকে, তো এই ছিল হচ্ছে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুইটারই সাজেশন। অনেক আলোচনা করলাম, তো অবশ্যই চেষ্টা করবেন যাতে হচ্ছে যেগুলো বলেছি সেগুলো ভালোভাবে ফলো করার। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের জন্য অনেক অনেক হচ্ছে ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা।